সবার মধ্যে আছে যে ক্ষমতায় যে যায় সেই হচ্ছে রাবণ হয়, মানে আমাদের মধ্যে এই চিন্তাটা আছে। এই কারণে কিন্তু আমরা যখন প্রশ্নটা করছি, প্রশ্নটা করার সময় কিন্তু আমরা বারবার বলছি যে অতীতের অভিজ্ঞতা, যারা ক্ষমতায় গিয়েছে তারাই ডিরেল হয়েছে। এখন যারা সমন্বয়ক ক্ষমতায় আছে যদিও সেটা আমরা নাই, এটা ধরে নেওয়া হয়। তো সেক্ষেত্রে আমরা একটা কথা বলবো, আমাদের যদি এভাবে নিহিলিস্টিক হই, মানে সব কিছুকে আমরা যদি এভাবে রিজেক্ট করি, আমাদের এই সংকট উত্তরণ করে, আমার বর্তমানে একজন মানসিক স্বাস্থ্যের কথা বললো, আমি মনে করি কোথাও না কোথাও আমাদেরকে এটা বিশ্বাস স্থাপন করতে হবে। আমি যদি সব ফর্মের ক্ষমতাকে এভাবে ডিজোন করা শুরু করি, আলটিমেটলি চেঞ্জ কাদের মধ্য দিয়ে আসবে? আমার তো কোনো একটা ক্ষমতাকে আমার নির্ভর করতেই হবে, মানে সাম হয়ার তো আমাকে নোংর ফেলতেই হবে। তো এখন আমি যদি, যেমন বর্তমানে আমরা যেইটা ফেস করছি, সবাই আমাদেরকে ডাউট করছে। সবাই কেন ডাউট করছে? ডাউট করার বিভিন্ন কারণ রয়েছে। কারণ আমরা যে একটা ফর্মে রয়েছি, যে একটা ফর্মেটে রয়েছি, এই ফর্মে বা এই ফর্মেটে অতীতে যারা ছিল তারা এই সুযোগটাকে ব্যবহার করে তারা বিভিন্নভাবে এটাকে ক্যাশ করার চেষ্টা করেছে বা ক্যাশ করেছে। এখন মানুষের একটা অনাস্থা তৈরি হয়েছে, তারা কেন আমাকে বিশ্বাস করবে, আমাদেরকে কেন বিশ্বাস করবে? আমাদের এত সুযোগ থাকার পরে আমরা যে সেটাকে ক্যাপিটালাইজ করছি না, এইটার আস্থাটা তারা কিভাবে পাবে? কারণ তারা বিভিন্ন সময়ে আস্থা মানুষের মধ্যে দিয়েছে, কিন্তু তারা সব সময় আহত হয়েছে। 47-এ হয়েছে, 71-এ হয়েছে, 90 পরবর্তীতে হয়েছে, এখন 24 পরবর্তীতে আস্থা মানুষ আমাদের মধ্যে ইনভেস্ট করতে ভয় পাচ্ছে। এটা মানুষের, আমি বলবো, বা জনগণের কোনো ভুল না, সেটা হচ্ছে তাদের অভিজ্ঞতার কারণ। তবে আমি আশাবাদী, কারণ মানুষ এখন যেভাবে ক্ষমতাকে প্রশ্ন করছে এবং দ্বিমত প্রকাশ করছে, সেটা আমার কমেন্ট সেকশন দেখলেই বোঝা যায়, এবং সেটা আমার টি শার্ট পরিবর্তনের মধ্যে দিয়ে বোঝা যায়। এবং মানুষ মনে করেছে আমার শুধু একটাই টি শার্ট আছে, এবং যেহেতু আমি সেকেন্ড টি শার্ট পরছি বা টি শার্ট এক সপ্তাহ পর চেঞ্জ করি, মানে আমার স্বাভাবিক লাইফে মানুষ এখন এইটার মানে অর্থের উৎস জানতে চায়, যে অর্থের উৎস কোথায়। তো এটা আমার ভালো লাগে। এখন এই যে প্রশ্ন করার এই যে চর্চাটা, এটা কিন্তু আমাদের, এটা অনেক ইতিবাচক। কারণ আপনি যদি নিকট অতীতে যান, তাহলে দেখবেন আমাদের যে প্রশ্নগুলো করা হতো বিভিন্নভাবে মিডিয়াতে, বিভিন্ন এরকম এই ধরনের আমাদের ফুল ডুপ্লেক্স মোডে যে কনভারসেশনগুলো হয়, সেখানে প্রশ্নের কিন্তু একটা বিনিময় মূল্য থাকতো। যেমন কিছু কিছু প্রশ্ন করা হতো, যেই প্রশ্নের বিনিময় মূল্য হয়তো, এই প্রশ্নের বিনিময় মূল্যে আমি হয়তো ইউনাইটেড নেশন সফরে যাব, কারো সফর সঙ্গী হব। হয়তো কোনো প্রশ্নের বিনিময় মূল্য হতো আমি পূর্বাচল একটা প্লট পাবো। কোনো প্রশ্নের বিনিময় মূল্য হতো হয়তো এটার মধ্য দিয়ে আমি সচিবালয়ের একটা, এটাকে কি যেন বলে, পার্মানেন্ট একটা পাস পাবো। কিন্তু আমাদেরকে যে প্রশ্নগুলো করা হচ্ছে সেটার কিন্তু কোনো বিনিময় মূল্য নেই। সেটা নিছক ক্ষমতাকে প্রশ্ন করার একটি দৃষ্টান্ত, এবং সেটিকে আমরা স্বাগত জানাই। এবং এই প্রশ্ন করার চর্চাটা আমাদেরকে বর্তমানে অব্যাহত রাখতে হবে। যেমন করে আপনারা যারা ক্ষমতায় যায় তারা যে রাবণ হবে, এই ভয়টা আপনারা যেভাবে পাচ্ছেন, এখান থেকে দুইটা জিনিস শিক্ষা। প্যারালালি আমাদের দুইটা কাজ চালাইতে হবে। এক, ক্ষমতাকে প্রশ্ন করা অব্যাহত রাখতে হবে। দুই, আমাদেরকে কোথাও না কোথাও একটা বিশ্বাস স্থাপন করতে হবে, ক্ষমতাকে আমাকে ওয়েলকাম জানাইতে হবে। আমি যদি শুধু ক্ষমতাকে প্রশ্ন করি, ওয়েলকাম না জানাই, আলটিমেটলি কিন্তু রিফর্ম হবে না, এবং যারা দায়িত্বটা নিয়েছে তারা কিন্তু দায়িত্ব অনুভব করবে না, এবং তারা আস্তে আস্তে ডিজোন ফিল করবে। যেমন আজকে এখান থেকে একটা প্রশ্ন আসছে যে প্রান্তিক পর্যায়ে আসলে আমাদের আলোচনাটা পৌঁছাচ্ছে কিনা, প্রান্তিক পর্যায়ে। কারণ আন্দোলনে যারা আসছে একটা বড় অংশ, এবং এই আন্দোলনটা কিন্তু ছিল এপিসোডিক একটা আন্দোলন, যেটা গ্রিক মিথোলজিতে ছিল। এই কারণে এই পুরো আন্দোলনে মানুষ টায়ার্ড হয় নাই। প্রত্যেক দিন মানুষের মধ্যে কিন্তু একটা মানে একটা আগ্রহ কাজ করতো, হোয়াট নেক্সট, কালকে কি, কালকের প্রোগ্রাম কি। অন্যান্য আন্দোলনে যেটা হয়, যেমন শাহবাগে কিন্তু সিজনাল কিছু আন্দোলন হয়, ইয়ারলি কিছু আন্দোলন হয়। এই আন্দোলনের কোনো এপিসোড নাই, এটা জানি আমরা কি হবে, সকালে বসবে সারাদিন থাকবে, সন্ধ্যায় চলে যাবে, আবার সকালে আসবে সারাদিন বসবে, ব্যানার নিয়ে বসবে। মানে মানুষেরকে, মানে এপিসোডিক যে ব্যাপারটা গ্রিক মিথোলজিতে যেটা হয়, এপিসোডিক, একটা এপিসোডের পরে কি একটা এপিসোড হবে সেটা মানে নেভার সিন বিফোর।
তো এই নেভার সিন বিফোর একটা ইন্ট্রোডাকশনটা যখন মানুষের মধ্যে হয়েছে, সব জায়গায় কিন্তু এটার আমরা যেটাকে বলি সার্বজনীনতা পাইছিল। তো এখন একটা জিনিস দেখেন, এটা কিন্তু শুধুমাত্র ছাত্র আন্দোলন ছিল না, শুধুমাত্র একটা রাজনৈতিক আন্দোলন ছিল না, প্রত্যেকটা এপিসোডে কিন্তু মানুষ ইনক্লুড হয়েছে। এখন এই মানুষগুলোর কাছে আমরা আন্দোলন পরবর্তী সময় যখন আমরা পৌঁছাতে যাচ্ছি, সেটা নিয়েও কিন্তু আবার বিতর্ক হচ্ছে। একটা পক্ষ বলছে যে আপনারা যারা সবাই আন্দোলন করছে তাদেরকে কেন আপনারা ইনক্লুড করছেন না এখন, তাদেরকে এই যেমন এটা নিয়ে কিন্তু আলোচনা হয়েছে যে আমরা কি শুধুমাত্র এসি রুমে এরকম একটা প্রেসক্রাইবড একটা এনভায়রনমেন্টে আমরা আলোচনাটা করছি, কই আমার রিক্সাওয়ালা তো এখানে ইনভলভ না। যেই চকরিয়া পেকুয়া, যেখান থেকে আমি গতকাল আসছি, পেকুয়া একটা প্রত্যন্ত এলাকা, প্রান্তিক জনপদ, ওই মানুষটা সুশাসন, গণতন্ত্র, এই যে তাত্ত্বিক বিষয়গুলো ওকে খাওয়ানো যাবে না, ও বুঝবে না। তাহলে তাকে আমি কিভাবে আন্দোলন পরবর্তী বার্তাটা, সংস্কারের বার্তাটা আমি পৌঁছাবো? সংস্কার, পুনর্গঠন, রিফর্মেশন, রিকনসিলিয়েশন, রিডেমশন, এই শব্দগুলো তাত্ত্বিক শুধুমাত্র আমাদের আরবান ক্লাসের কাছে শুনতে ভাল লাগে। এবং আমাদের এই বয়ানগুলা মানুষ এপ্রিসিয়েট করে দুইটা কারণে। একটা হচ্ছে, প্রথম যে কারণ, মানে প্রান্তিক পর্যায়ের মানুষ এপ্রিসিয়েট করে, কারণ এই আমাদের বক্তব্যের অধিকাংশ তারা বুঝেই না। এই কারণে মনে করে আমরা অনেক গুরুত্বপূর্ণ আলোচনা করতেছি। মানে বেশিরভাগ মানুষ, কারণ আমি লাস্ট 7 দিন আমি প্রান্তিক পর্যায়ের মানুষের সাথে কথা বলার চেষ্টা করেছি, তারা আমাদের কথাবার্তাগুলোকে মনে করে অনেক ভারী ভারী কথা। এই কারণে মনে করে, কারণ আমরা কি বলি তারা এই অধিকাংশ বুঝেই না। এখন আমি যখন বোঝানোর জন্য প্রান্তিক পর্যায়ে পৌঁছাচ্ছি, সেটাকে নিয়েও কিন্তু সমালোচনা হচ্ছে যে আমরা জেলা ট্যুরে যাচ্ছি, আমরা রাজনৈতিক দল গোছাচ্ছি, আমরা এটা করছি সেটা করছি। যেমন উনি একটা মিস ইনফরমেশন দিয়েছে যে আমরা নাকি সমন্বয় লিস্ট করছি, এরকম কিছুই হয় নাই। রেদার আমাদের মূলত এই ট্যুরের উদ্দেশ্য কি ছিল? ট্যুর, এই শব্দটা ট্যুর বলে এটাকে না খুবই একটা সস্তা করে ফেলা হয়েছে। আমরা যাওয়ার চেষ্টা করেছি, তাদের কথাগুলো শোনার চেষ্টা করেছি যে তারা কি ভাবছে, তাদেরকে কিভাবে আমার এই এসি রুমের সাথে ইনক্লুড করা যায় বা একটা ব্রিজ ক্রিয়েট করা যায়। কারণ আমি দেখতে পাচ্ছি যে দ্য রিফট ইজ অ্যাকচুয়ালি ইয়নিং। এখন এই ব্রিজটা কিন্তু আমাকে করতে হবে। করার জন্য তাদেরকে আমি এখানে উঠাই নিয়ে আসতে পারবো না। আন্দোলন কিন্তু তারা ঢাকায় এসে করে নাই, এটা আমাদের ডিসাইমিনেট হয়েছে, পুরো দেশে ছড়াইছে। এখন আমাকে পুরো দেশে ছড়াই যেতে হবে। এটাকে আমি শুধুমাত্র বাতিঘর, এটাকে আমি টিএসসির কনফারেন্স রুম, আমার আমাদের লেকচার থিয়েটার, এটাকে যদি আমি এভাবে মানে আরবানাইজ করি, আলটিমেটলি কিন্তু আমি মানুষটাকে মানে আমি রিক্লুসিভ একটা লাইফ লিড করতে হবে আমাকে। মানে এই আন্দোলনটাকে আমার আবার হচ্ছে এটাকে একটা মোড়ক দেওয়া হইলো, একটা এলিটিসিজমের একটা মোড়ক দেওয়া হইলো। তো আমাকে যদি এটাকে আমি আন্দোলনটা যেভাবে যেই উদ্দেশ্যে মানে আন্দোলনকালীন সময় যেটা ছিল, আন্দোলনকালীন যেটা ছিল সবার আন্দোলন, আন্দোলন পরবর্তীতেই যদি আমি সবার রাখতে চাই, আমার কাছে সবার কাছে যাইতে হবে। এবং এই যাওয়ার জন্য যে কাজগুলো করতে হবে বা সেটা হচ্ছে যে আমাকে মানে এইটাকে প্রতিনিয়ত, যেটাকে আমরা বললাম, ওই যে মাহফুজ ভাই একটা কথা বলছিল যে পুনর্মঞ্চায়ন করা, বারবার করে পুনর্মঞ্চায়ন করা, এটাকে বিভিন্নভাবে আমাদের এপিসোডগুলোকে, তবে সেটা অবশ্যই ইনক্লুসিভ হইতে হবে। আমি যেন কাউকে আমি যেন কাউকে রিক্লুসকে মানে বাদ না দিয়ে দেই। 2 নম্বর বিষয়, আমি সময় নিচ্ছি কিনা, বেশি সময় নিচ্ছি নাই, আচ্ছা। 2 নম্বর বিষয় সেটা হচ্ছে, আমি একটা প্রশ্ন রাখতে চাই যে তোষামোদি করা বা মুসাহিবি করা এটা কি অপরাধ? এটা অপরাধ কিনা আমি জানতে চাইতেছিলাম একটু, জাস্ট আমি জানি না আসলে আমার মানে তোষামোদি করা এবং মুসাহিবি করা এটা কি অপরাধ কিনা? এটা অপরাধ, এটা অপরাধ না, এটা অপরাধ না। আমি যদি না, এটা নিয়ে কথাবার্তা হইতে পারে। আচ্ছা, আমি যদি কাউকে ক্রিটিসাইজ করতে পারি, আমি কারো প্রশংসা আমি এটাকে আনকন্ডিশনালি করতে পারি। এটা তো আমরা যখন এরিওপেজিটিকা পড়েছি জন মিল্টনের, তো সেখানে 17th সেঞ্চুরিতে লেখা এবং প্রথম সেন্সরশিপের আলোকে মানে সেন্সরশিপকে মানে রিভোক করে কোনো বই লেখা হয়েছিল, সেটা জন মিল্টনের যে এরিওপেজিটিকা। ওখানে একটা কথা বলা হয়েছিল, রাইটিং অর বুকস অফ এনি টাইপস should be published except libelous and blasphemous। তো এখানে দেখেন মানে যে কোনো ধরনের বক্তব্য, যে কোনো ধরনের কথা, সেটাকে আপনার জনসম্মুখে আসা উচিত। এটা মানুষের সামনে আর হইতে দিতে হবে। এটা আপনি হয়তো অপছন্দ করতে পারেন,
শুধুমাত্র দুইটা জিনিস ছাড়া, একটা হচ্ছে লাইবেলাস, মানে ইন্টেনশনালি যদি আপনি কাউকে ব্যক্তি কটাক্ষ করেন, লাইবেল করা, টু লাইবেল সামওয়ান অ্যাকচুয়ালি টু ডিমিনিশ সামওয়ানস পার্সোনালিটি বিফোর পিপল। আর ব্লাসফেমাস তো আমরা সবাই বুঝি, ইচ্ছাকৃতভাবে ধর্ম কটাক্ষ করা। এই দুইটা ছাড়া আপনি যদি কাউকে তুষামোদি করেন, ফর এক্সাম্পল, ফর দ্য সেক অফ আর্গুমেন্ট, এটাকে আবার কাটছাট করে আবার ইয়া করেন না, আমি এই জায়গায় দাঁড়াইয়া যদি আমি আমার পছন্দের একজন ব্যক্তি, সে বর্তমানে ধরুন খুবই নিন্দিত বর্তমান পার্সপেক্টিভে, আমি তার প্রশংসা যদি করি, এই প্রশংসাতে যদি আপনি বাধা দেন, তাহলে আপনি আন্দোলনের স্পিরিট আপনি ধারণ করেন না। যেভাবে আমি ক্ষমতাকে প্রশ্ন করতে পারি, ঠিক একইভাবে আমি নির্দ্বিধায় আরেকজনের প্রশংসা করতে পারবো, এবং এই প্রশংসাতে যদি আপনি বাধা দিয়ে থাকেন, তাইলে এই ক্ষেত্রে আমি মনে করি প্রবলেমেটিক। মুসাহিবি কিন্তু একটা অধিকার। এখন মুসাহিবিতে আপনি বাধা দিতে পারেন না, কারণ মুসাহিবি কিন্তু আপনার এরিয়াকে এনক্রোচ করতেছে না, মানে আপনি দেখতেছেন আপনার এরিয়াকে এনক্রোচ করছে কিনা। এখন আপনি একটা মানুষকে পছন্দ করেন না বলে এই মানুষকে যদি আরেকজন প্রশংসা করে তাকে আপনি ঘৃণা করবেন, তাকে আপনি হচ্ছে সেন্সরশিপের মধ্যে নিয়ে আসবেন, এটাও কিন্তু ডিফারেন্ট ফর্ম অফ ফেসিজম, ডিফারেন্ট ফর্ম অফ সেন্সরশিপ। তেলবাজি, মানে আমি যদি এটাকে সিম্পলিফাই করে ফেললাম, মানে লেটস মেক ইট মোর সিম্পল, তেলবাজি করা, প্রশংসা তেলবাজি, ইয়েস, ভার্বাল তেলবাজি, ইয়েস ইয়েস, না এটা নিয়ে আলোচনা হইতে পারে। এখন আমার আলোচনা আমি আপনার চাপা দিতে পারতেছি না, এটাই হচ্ছে এই যে আলোচনাটা হইতেছে, এটাই হচ্ছে আমাদের আন্দোলনের আউটকাম। আপনি আমার বলতে পারতেছেন না তুমি আজকে যাইও, দুইটা নিউজ করে দেব, এটাই হচ্ছে আমার মানে এই আন্দোলনের সৌন্দর্য, এটাকে অব্যাহত রাখতে হবে, অব্যাহত রাখতে হবে। আমি মনে করি যারা মত প্রকাশ করতে চায় তাদের থেকে তাদের সেফটি আরো বেশি নিশ্চিত করা উচিত, যারা দ্বিমত প্রকাশ করতে চায়, দ্বিমত প্রকাশ করতে চায়। কারণ আমরা বারবার অনেকেই বলি যে বিগত সরকারের সময় মত প্রকাশের স্বাধীনতা ছিল না, এটা ছিল না, মানুষ কথা বলতে পারতো না। হ্যাঁ, এটা ট্রু, কিন্তু মানুষ কিন্তু প্রচুর কথা বলার জন্য সরকার সুযোগ করে দিচ্ছিল। তো সেটা হচ্ছে সহমত প্রকাশ করা, সহমত প্রকাশ করা। আপনি কি সারাদিন সহমত প্রকাশ করেন, আপনাকে কেউ বাধা দিচ্ছে? দেয় নাই। কিন্তু তাহলে সমস্যাটা কোথায় ছিল? দ্বিমত প্রকাশ করতে দেয় নাই, দ্বিমত প্রকাশ প্রবলেমেটিক ছিল। তাহলে আমাদের দ্বিমত প্রকাশ হচ্ছে অব্যাহত রাখতে হবে, যেটা যে কোনো মূল্যে আমাদেরকে দ্বিমত প্রকাশ অব্যাহত রাখতে হবে। আমি আসার সময় আমাকে ওই যে আদিব ভাই, যে আমি এইখানে আসলে এই ধরনের ফোরামে কি বলতে আমি জানি না, কারণ আই ওয়াজ কমপ্লিটলি মানে ফুল ফ্লেজড একজন বিসিএস ক্যান্ডিডেট ছিলাম, এবং MP3 কোন বইয়ে কি আছে, কোন লাইনে কি আছে, এবং বইয়ের কোন বই কে লিখছে, এইগুলা মুখস্থ পুরা 2 বছর ধরে এগুলো হয়ে গেছিল। তো উনি আমাকে আসার আগে আমি বলতেছিলাম, ভাই এখানে কি বলবো, আর এগুলাতে না বলতে না, এখন কোনো জায়গায় গেলে মাইক ধরাই দেওয়ার কথা বলতে হয়। তো সবার শেষে কথা বলার একটা মানে ফজিলত আছে, অনেক সহজ, মানে সবারগুলো সামারি করে বলে দিলেই হয়ে যায়, এটা একটা খুব সহজ দিক। তবে আমি এই লিবার্টিটা নিতে চাইতেছি না। তো উনি আমাকে, আদিব ভাই আমাকে একটা 4 পেজের একটা ইয়া পাঠাইছে, যে 2011 সালের 2009 সালের 11ই জানুয়ারি ডক্টর বদিউল আলম মজুমদার সরকারকে কিছু পরামর্শ দিয়েছিল যে আপনারা এই কাজগুলো করবেন আর এই কাজগুলো করবেন না। তো আমি সবার নিচের পেজটাই শুরু করছিলাম, কারণ এগুলো পয়েন্ট আকারে লেখা, এই কারণে আমি নিচ থেকে শুরু করছি, আমি আর সামনে পড়িই নাই। নিচ থেকে নিচের পেজটার মধ্যে মানে সবার শেষ পেজে আমি কি পয়েন্টস পাই গেছি। বদিউল আলম মজুমদার 2009 সালের 11ই জানুয়ারি এই গভর্নমেন্টকে মোটামুটি 9টা জিনিস করতে মানা করছিল, যেগুলা মানে 1/11-এর পরে আমরা যে স্বপ্নের রাষ্ট্র গঠন করছি, এই কাজগুলো আপনারা করেন না। এবং ইন্টারেস্টিংলি, আইরনিক্যালি, ওই 9টা কাজই করছে। এবং এর মধ্যে আমি এটা পড়ে শোনাই, আমার কাছে খুব মজা লাগছে ব্যাপারটা। এর মধ্যে একটা, এটা হচ্ছে 5 নম্বর পয়েন্ট, উনি পরামর্শ দিচ্ছে সরকারকে অসহিষ্ণুতা প্রদর্শন ও প্রতিহিংসামূলক কার্যক্রম থেকে বিরত থাকতে হবে। সরকারের গঠনমূলক সমালোচনার প্রতি শ্রদ্ধাশীলতা প্রদর্শন করতে হবে এবং চাটুকারদের থেকে সাবধান থাকতে হবে। মনে রাখতে হবে যে সমালোচকদের পরিবর্তে চাটুকাররাই সরকারের সত্যিকারের ক্ষতি সাধন করে। সর্বোপরি নতুন রাজনৈতিক সংস্কৃতি সৃষ্টির মাননীয় প্রধানমন্ত্রীর অঙ্গীকার পরিপূর্ণভাবে পালন করতে হবে। এবং আমি দেখলাম এটা বানা করছে, যেভাবে পরামর্শ দিয়েছিল এই সরকার পুরো উল্টা পথে আসছে। এখন এই গভর্নমেন্ট যেটা অন্তর্বর্তীকালীন সরকার হয়েছে,
আমরা মনে করি এই অন্তর্বর্তীকালীন সরকারকে, এই যে উনি কিন্তু একটা পরামর্শ, ভালো পরামর্শ দিছিল, তো এখন এই ধরনের পরামর্শগুলো এই সরকারকে আমরা মনে করি ইনস্টল করতে হবে, প্রচুর পরিমাণে ইনস্টল করতে হবে। কিন্তু আপনি যদি এটা ধরেই নেন সরকার যেহেতু ক্ষমতায় গেছে সুতরাং এই সরকার খারাপ, তাইলে কিন্তু আমাদের জন্য কাজ করা প্রবলেমেটিক হয়ে যাবে। এবং আপনি বলছিলেন না একটু আগে, ওই পাশ থেকে একটা প্রশ্ন আসছিল যে সমন্বয়কদের ভাবমূর্তি খারাপ হচ্ছে। এখন প্রশ্ন হচ্ছে খারাপ হচ্ছে নাকি খারাপ করছে বা খারাপ করানো হচ্ছে। আমরা যারা কাজ করছি এখানে, আপনি আমাদের ইন্ডিভিজুয়ালি, আমি লাস্ট 36 আওয়ার্স আমি ঘুমাই নাই, মানে 1 মিনিটের জন্যও না, 1 মিনিটের জন্যও না, মানে থাকে না ন্যাপ নেওয়া যায়, 1 মিনিট ন্যাপ নিলাম, সেটাও না, তা না। এবং আমি জানি না পরে কখন ঘুমাবো। এবং এটা কিন্তু 1-2 দিন হইতেছে না, এটা গত 5 জুন থেকে শুরু করে সবারই, এটা সবার সিনারিও। কিন্তু এখন পঞ্চগড়ে কেউ যদি আমার নাম বেচে কোনো জায়গা থেকে 22 লাখ টাকা নিয়ে আসে, ধরে নিয়ে আসলো, সেটা আমি প্রতিবাদ জানাইতে পারি, সেটা নিয়ে আমি করতে পারি। কিন্তু এটার জন্য যদি আপনি সবাইকে গণহারে আপনি ডিজোন করা শুরু করেন, তাইলে কিন্তু কাজের পরিধিটা কমে যায় আমাদের, এবং আমরা ডিমোরালাইজ হই। সিরিয়াসলি আমরা ডিমোরালাইজ হই। আমরা যদি ত্রাণ তুলি সেটা তো সমস্যা, শহীদদের পরিবারে গেলে সেটা তো সমস্যা। এবং বর্তমানে বাংলাদেশে এমন একটা পরিস্থিতি তৈরি হয়েছে, রাতে ঘুমাতে যাওয়ার আগে যাই একটু সমন্বয়কদের গালাগালি করে আসে, কমেন্টে যাই একটু সমন্বয়কদের গালাগালি করে আসে, কারণ এটা হচ্ছে সবচেয়ে সেফ জোন, সেফ জোন। তবে এক্ষেত্রে আমরা আপনাদের সহযোগিতা চাই, কারণ আমরা যে ভলেন্টারি বেসিসে কাজ করছি, আমরা কিন্তু অথরিটি না। যে জায়গায় আমাদেরকে একটু ব্ল্যান্ড করে ফেলে, অর্থাৎ অথরিটির সাথে আমাদের একটু ব্ল্যান্ড করে ফেলে, আমরা কিন্তু অথরিটি না, আমাদের কিন্তু কোনো লিগ্যাল অথরিটি নাই, এন্টাইটি নাই। আমাদেরকে যে মানুষ আছে সমস্যা নিয়ে, ডিভোর্সের প্রবলেম থেকে শুরু করে একদম মোটামুটি সচিব পদবি মানে চেঞ্জ করা পর্যন্ত এগুলো আসে। কিন্তু ভাই আমাদের তো এগুলোর কোনো অথরিটি নাই ভাই, আসলেই নাই। এখন এটা ব্ল্যান্ড না করে বরং আমরা ভলেন্টারি বেসিসে কাজ করছি, এটাতে আমাদের একটু সহযোগিতা করেন। যদি আমাদের যৌক্তিক কোনো ভুল থাকে, এই ভুলগুলোকে আমরা কিভাবে মিটিগেট করব এবং সেগুলোকে কিভাবে অ্যাড্রেস করব, সেটার প্রপার আমাদের একটা সলভ করেন। এটা হইলে আমাদের জন্য কাজ করা অনেক বেশি সহজ হয়ে যায়। একটা মিনিট। তারপর হচ্ছে আচ্ছা, এখানে ওই যে ফারাবি ভাই একটা কথা বললেন যে আমাদের এডুকেশন সিস্টেম নিয়ে, সেখানে আমি জাস্ট একটাই কথা বলবো, সেটা হচ্ছে যে আমাদের ফিডার ইনস্টিটিউশনসগুলো যেগুলো রয়েছে, ফিডার ইনস্টিটিউশন নর্মালি আমাদের যেটা হয়েছে, আমি ভালো বুঝি না পলিসি, বাট আমার কাছে এটা আমার বোধ যেটা হয়েছে সেটা হচ্ছে যে আলটিমেটলি আমরা লাস্ট গভর্নমেন্টে টার্সিয়ারি লেভেলে এডুকেশন অনেক বেশি ইনভেস্ট করছে, প্রচুর ইউনিভার্সিটি খোলা হয়েছে, প্রচুর মেডিকেল কলেজ খোলা হয়েছে। কিন্তু ওই মেডিকেল কলেজ বা ওই ইউনিভার্সিটিগুলোতে মানে টার্সিয়ারি লেভেলে যাদেরকে পড়ানো হবে, ওই ইনস্টিটিউশনসগুলোতে আমি স্টুডেন্ট দিব, কলেজ মানে স্কুল থেকে কলেজ থেকে আমার স্টুডেন্ট দিব, ওই ফিডার ইনস্টিটিউশনসগুলোর অবস্থা ভয়াবহ রকমের খারাপ। আমরা মানে খুব আপনাদের মাধ্যমে আমরা চাই, আর আমরাও নিজেরাও এই আলাপ আলোচনাগুলো জারি রাখবো, সেটা হচ্ছে ফিডার ইনস্টিটিউশনসগুলোকেই যত সম্ভব এম্পাওয়ার করা যায়। কারণ ফিডার ইনস্টিটিউশনসগুলো যদি এম্পাওয়ার না করা যায়, আলটিমেটলি আমাদের যে টার্সিয়ারি এডুকেশনে এত বেশি ইনভেস্ট করা হয়েছে, এই ইনভেস্টমেন্টগুলোর কোনো আউটকামই আমাদের আসবে না। পরিশেষে এই যে এখানে একটা ব্রিক্স আছে এবং ব্রিক্সের মধ্যে ইউথ লেখা আছে, এটা কিন্তু খুব সিম্বলিক একটা মিনিং ক্যারি করে, এবং এটাও আমি আপনার মতো করে আপনি মেটাফরিক মিনিংটা ডাইভার্সিফাই করতে পারেন। আমার কাছে যেটা মনে হয় ব্রিক্স, আপনি এটা মালিবল, এটা কি যে কোনো আপনি শেপ দিতে পারেন। আমাদের ইউথটা কিন্তু এমন, আমাদেরকে শেপ দেওয়া যায়, গাইড করা যায়। আমরা আপনাদের কাছে চাই যে আমাদেরকে আসলে গাইড করেন, আমাদেরকে শেপ দেন। শেপ হচ্ছে কি রাইট ওয়েতে, যাতে করে এই যে আমাদের একটা নিহিলিস্টিক অ্যাটিটিউড তৈরি হয়েছে না, এটা দায়ভার কিন্তু সুশীল সমাজ এড়াইতে পারে না। ওই যে মাহফুজ ভাই একটা কথা বলছিল না, বুদ্ধিজীবীরা ফেল মারছে, 71-এ ফেল মারছে, 24-এ ফেল মারছে, আসলে কিন্তু ফেল মারছে, আমাদেরকে আহত করছে। আমরা কেন ক্ষমতা বিমুখ হইলাম, ক্ষমতাকে কেন ভয় পাই, আমরা কেন ভয় পাই, এটার কিন্তু দায়ভার সুশীল সমাজকে নিতে হয় বা নেওয়া উচিত। কিন্তু তা আমরা যেহেতু এটা ব্রিক্স আপনারা মনে করেন, আমি জানি না এখানে এটা কে দিছে, হ্যাঁ এটা কেউ মানে এটা যার মাথা থেকে আসছে মানে কার্টুনিস্ট, এবং সে খুবই মানে এটা ঘুম থেকে উঠে মনে হয়েছে এভাবে দিয়ে দেয় না, ওনার একটা ভিশন ছিল নিশ্চয়ই। তো আমরা যেহেতু মানে আমাদেরকে ক্রিয়েট করা যায়, আমাদেরকে যদি শেপ দেওয়া যায়, এখন আপনি আমাদেরকে যেভাবে ইচ্ছে শেপ দিতে পারেন, তবে আমি চাইবো যেন আমাদের এই শেপটা প্রপার ওয়েতে হয়। আর 24 যদি
এই 90-এর পুনরাবৃত্তি হয়, 71-এর পুনরাবৃত্তি হয়, 52-এর পুনরাবৃত্তি হয়, তাহলে কিন্তু আর মনে হয় না যে আর কখনোই যে আমাদের একটা শক্তির বা সামর্থ্যের জায়গা তৈরি হয়েছে সেটাকে আর কখনোই আর পুনর্মঞ্চায়ন সম্ভব। অনেক কিছুর পুনর্মঞ্চায়ন সম্ভব, কিন্তু 24-এর পুনর্মঞ্চায়ন সম্ভব কিনা আমি জানি না। তবে আমি চাই না এই ধরনের হতাশা নিয়ে একটা মেন্টাল ট্রমা, আমি ডেইলি স্টারে কথা বলছিলাম, সামান্তা আপু একবার বলছিলেন, এই যে আপনি এই তরুণ সমাজটাকে একটা মেন্টাল ট্রমার মধ্যে নিয়ে গেছেন, এটার দায়ভার কিন্তু আছে। এখন এটার কম্পেনসেশন কি? এই কম্পেনসেশন হচ্ছে আমরা যত বেশি আমাদেরকে একটু হেল্প করেন, তাইলে আমরা রাইট ট্র্যাকে থাকবো। আমাদেরকে প্রপার শেপ দেন, এই শেপের মধ্য দিয়ে আমরা যেই স্বপ্ন নিয়ে আমরা 24-এর আন্দোলন হয়েছিল ইনক্লুসিভ সবার কাছে পৌঁছে দেওয়া। কারণ এই সুশাসন, গণতন্ত্র, এই তাত্ত্বিক বয়ান শুনে পেকুয়ার কোনো একটা ছেলে আন্দোলনে আসে নাই, একটা রিক্সাওয়ালা আন্দোলনে আসে নাই, তার ব্যক্তিগত একটা ক্ষোভের জায়গা তৈরি হয়েছিল। কারণ সে যখন বাজারে যাইতো সে ফিল করতো বাজারটা তার জন্য নাই। আর আমার বাপ যখন 22,000 টাকা 23,000 টাকা বেতন নিয়ে বাসায় যাইতো, সে আমার কাছে লো ফিল করতো, কারণ তার ছেলে বেশি ইনকাম করে, সে হচ্ছে বাজারে গিয়ে বড় মাছটা কিনতে পারে না। তার জায়গা থেকে সে সুশাসন বুঝে না ভাই। এখন আপনি ওই মানুষটাকে তো ইনক্লুড করতে হবে আপনার এই 24 পরবর্তী আন্দোলনে, তাকে তো বাইরে রাখতে পারবেন না। রিক্সাওয়ালাকে ইনক্লুড করতে হবে। আপনার ওই যে কাজের মহিলা শরবত বানিয়ে দিছিল, ওই যে মিরপুরে শরবত বানিয়ে দিচ্ছিল না যে শরবত, আপনি তো ওরা গণতন্ত্র সুশাসন বুঝাইতে পারবেন না। তো সে যেই কারণে আন্দোলনে আসছিল, সে বুথ থেকে আন্দোলনটা আসছিল, সে বুথটা যেন আমরা ভুলে না যাই, তার নিডটা যেন আমরা ভুলে না যাই। আমাদের এটাকে নিড অ্যানালিসিস বলে লিঙ্গুইস্টিকে। আমাদের যখন একটা স্টুডেন্টকে পড়ানো হয় তখন তার নিড অ্যানালিসিস করতে হয়। নিড অ্যানালিসিস করে নিড অ্যানালিসিসের ভিত্তিতে তাকে পার্টিকুলার পারপাস অনুযায়ী সার্ভ করতে হয়। এটাকে বলা হয় ইএসপি মানে, অথবা এলএসপি বলে, ল্যাঙ্গুয়েজ ফর স্পেসিফিক পারপাস। ঠিক একইভাবে এই আমাদের আন্দোলনটাকে এভাবে ডিফ্র্যাগমেন্টেড করতে হবে, প্রত্যেকটা পারপাস অনুযায়ী ট্রিট করতে হবে। আমার হয়তো কথা বলার ক্ষুধা ছিল, কমেন্ট করার ক্ষুধা ছিল, পোস্ট দেওয়ার ক্ষুধা ছিল, কিন্তু প্রত্যন্ত প্রান্তিক জনপদের এই কমেন্ট করার, এই যে কারোর আলোচনাকে ডিবাঙ্ক করার ক্ষুধা ছিল না। তো তাকেও তো আমাকে অ্যাড্রেস করতে হবে, তো তাকে যেন আমি ভুলে না যাই। সেটার জন্য সবার সহায়তা প্রয়োজন, কাউকে আলাদা করে দিয়ে আমার মনে হয় না যে আলটিমেটলি সম্ভব। তো আমি অগুছালু কথা অনেক বলে ফেলছি, এখানে অনেক ভুলভ্রান্তি থাকতে পারে, ভুলভ্রান্তিগুলো নিয়ে পরবর্তীতে কথাবার্তা হবে।